Dear audience, welcome to my channel Accounting School. আজকে আমরা Value Added Tax and Supplementary Duty Act 2012 এর চ্যাপ্টার 5 Assessment of Net Payable Tax by the Taxpayer and Payment thereof নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে তিনটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিষয় তিনটি হচ্ছে ডিটারমিনেশন অফ নেট ট্যাক্স পেয়েবল, ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যান্ড উইথহোল্ডিং ভ্যাট। প্রথমে আমরা নেট ভ্যাট পেয়েবল নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 এর সেকশন 45 নিয়ে আলোচনা করি, তাহলে এটার সামারি দ্বারা বেরোবো যে আউটপুট ভ্যাট বিয়োগ ইনপুট ভ্যাট যোগ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বিয়োগ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার পরে আমি যেই অ্যামাউন্টটা পাবো সেটাই হবে নেট ট্যাক্স পেয়েবল। এবং এই নেট ট্যাক্স পেয়েবলটাকে আমরা মূল্য সংযোজন কর দাখিলপত্র ইন দ্য ফর্ম অফ মূসক 9.1 এর কলাম 35-এ বসাবো। তো কলাম 35-এ যে অ্যামাউন্টটা বসাবো সেই অ্যামাউন্টটা কোন কোন কলাম যোগ বিয়োগ করে বা আউটপুট ভ্যাটে কোন কোন কলাম, ইনপুট ভ্যাটে কোন কোন কলাম, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে কি কি আসে, এই সমস্ত ডিটেলগুলো আমি যেদিন রিটার্ন নিয়ে আলোচনা করব সেদিন আলোচনা করব। এখন শুধুমাত্র আমি ইনপুট ভ্যাট নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যদি মূসকের যেই 9.1 এর স্পেসিফিকেশন মূল্য সংযোজন কর এবং এসডির বিধিমালা 2016-তে যেই স্পেসিফিকেশন দেওয়া আছে সেইখানের যদি ইনপুট ভ্যাটের পূর্বে যেটা অংশ 4 কর উপকরণ কর সেখানে যে নোটগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেগুলো হচ্ছে এইখানের ইনপুট ভ্যাটের যেই কলামগুলো থাকবে সেই কলামগুলো হচ্ছে 10 থেকে 23 পর্যন্ত। তার মধ্যে 10 থেকে 20 পর্যন্ত পূরণ করবে যাদের আউটপুট ভ্যাট, দ্যাট মিনস যারা আউটপুট ভ্যাট স্ট্যান্ডার্ড রেটে, দ্যাট মিনস যাদের আউটপুট ভ্যাট 15%, যারা 15% সরবরাহ প্রদান করে থাকেন তারা 10 থেকে 20 পর্যন্ত কলামগুলো পূরণ করবেন। এবং আদর্শ হার ব্যতীত, দ্যাট মিনস 15% ব্যতীত অন্য যে কোনো রেটে কেউ যদি সরবরাহ প্রদান করে থাকেন তাহলে সে পূরণ করবেন 21 থেকে 22 পর্যন্ত কলাম। আর আমাদের 23-এর খতে, দ্যাট মিনস এটা যেহেতু আমি আউটপুট ভ্যাট থেকে বিয়োগ করব, এইখানে বিয়োগ করতে পারবো সেই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা শুধুমাত্র ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল। তাহলে আমি যদি 21 এবং 22-এর যে কলামে আমরা আদর্শ হার সরবরাহ ব্যতীত যদি কোনো রেটে সরবরাহ প্রদান করে থাকেন সেক্ষেত্রে 21-22-এ পূরণ করব। বাট এটার একুমুলেশন 10 থেকে 22-এর যে একুমুলেশন কলাম 23-এর খতে আমার একুমুলেটেড হবে কলাম 14 থেকে কলাম 18 পর্যন্ত। দ্যাট মিনস যেগুলো রেয়ার যোগ্য না সেগুলো ইনপুট ভ্যাট হিসাবে আমার রিটার্নে সামেশন হয়ে আসে না। এখন এই 14 থেকে 18-তে আসার জন্য, কলাম 14 থেকে 18-তে আসার জন্য আমার কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে এখন এটা নিয়ে আলোচনা করব, হুইচ ইজ এলিজিবিলিটি টু গেট ইনপুট ট্যাক্স ক্রেডিট। প্রথম কন্ডিশন হচ্ছে যেই এন্টিটি তার আউটপুট ভ্যাট 15% থাকবে শুধুমাত্র সেই ইনপুট ভ্যাট ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল হবে। দ্যাট মিনস সাপ্লায়ার অফ ট্যাক্সেবল গুডস অ্যান্ড সার্ভিসেস শুড বি সাপ্লাই এট স্ট্যান্ডার্ড ভ্যাট রেট। স্ট্যান্ডার্ড ভ্যাট রেটে যদি কোনো সাপ্লায়ার তার গুডস এবং সার্ভিসগুলোকে সাপ্লাই করে সে শুধুমাত্র ইনপুট ভ্যাট ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল হবে। তারপর হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্সেবল সাপ্লাই ডাজ নট এক্সিড বিডিটি 1 লাখ থ্রু নন ব্যাংকিং চ্যানেল। দ্যাট মিনস কেউ যদি নন ব্যাংকিং চ্যানেলে 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশন না করে থাকে সেক্ষেত্রে সে ওই অ্যামাউন্টের জন্য ইনপুট ভ্যাট ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল হবে। যদি 1 লাখ টাকার উপরে নন ব্যাংকিং চ্যানেলে কোনো ট্রানজ্যাকশন করে থাকে তাহলে, মানে পেমেন্ট করে থাকে, তাহলে সে ইনপুট ভ্যাট ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল হবে না। দেন ইম্পোর্টেড যে সার্ভিসগুলো থাকবে সেই সার্ভিসগুলোকে আমার রিটার্নে আউটপুট ভ্যাট হিসাবে শো করতে হবে। যদি ইম্পোর্টেড সার্ভিসগুলোকে আউটপুট ভ্যাট হিসাবে শো করা না হয় সেক্ষেত্রে সে ওই ইম্পোর্টেড সার্ভিসের জন্য ইনপুট ভ্যাট ক্রেডিট পাবে না। এটা ডিটেল আমরা সেকশন 20-তে দেখতে পাবো, যেখানে একটা প্যারাতে বলা আছে যে ইম্পোর্টেড সার্ভিস শুড বি ইনপুট অ্যাজ ওয়েল এজ আউটপুট। দ্যাট মিনস ইম্পোর্টেড সার্ভিসগুলোকে উৎপাদক কর এবং উপকরণ কর উভয় করই বলা হয়ে থাকে। সেই হিসাবে আমার যদি
আউটপুট ভ্যাট হিসাবে এটাকে রিটার্নে শো না করি, সেক্ষেত্রে ইম্পোর্টেড সার্ভিসের জন্য আমি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। ক্রেডিট টু বি টেকেন ইন দ্য সেম অর সাবসিকুয়েন্ট 4 ট্যাক্স পিরিয়ড, আমি এখানে যে ক্রেডিটটা পাবো সেটা আমি যখন পারচেস করব, পারচেস করার পর ওই পারচেস পিরিয়ড এবং পরবর্তী 4 পিরিয়ডের মধ্যে এই ক্রেডিটটাকে আমার নিতে হবে। all purchases required to be recorded in purchase book 6.1 and purchase and sales book 6.2.1. দ্যাট মিনস আমার ডকুমেন্টেশন রিলেটেড যেই জিনিসগুলো আছে তার মধ্যে পারচেস বুক এবং পারচেস এন্ড সেলস অ্যাকাউন্ট হুইচ ইজ 6.1 and 6.2.1 মেনটেন করতে হবে। ভ্যাট পেইড অন ইনপুট হুইচ ইজ ইনক্লুডেড ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, দ্যাট মিনস আমি সেই সমস্ত উপকরণ কর পারচেসের জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো যেগুলো আমি যেটা আগে যেটা ছিল প্রাইস ডিক্লারেশন, নাও এখন হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে যদি ওই এক্সপেন্সটাকে উল্লেখ করি তাহলেই শুধুমাত্র আমি ওই ভ্যাটের জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো। লাস্ট যেটা যে সাপ্লিমেন্টারি ডিউটি আমি যেটা পেড করেছি সেই সাপ্লিমেন্টারি ডিউটির জন্য আমি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইম্পোর্ট স্টেজে আমরা যে ভ্যাট প্রদান করে থাকি সেই ভ্যাটের উপর আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পেতে হলে আমার বিল অফ এন্ট্রি প্রোভাইড করতে হবে রেসপেক্টিভ কমিশনারকে। সেটা অবশ্যই নেম, অ্যাড্রেস অ্যান্ড বিন নাম্বার অফ কনসার্ট ইম্পোর্টারের বিল অফ এন্ট্রিতে উল্লেখ থাকবে। সাপ্লায়ারের ক্ষেত্রে ভ্যাট চালান ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সাপ্লায়ার, অ্যান্ড ইন দ্য কেস অফ ডিডাক্টিং অথরিটির ক্ষেত্রে the combined VAT challan and at source deducting certificate issued by the supplier. Partial input tax credit which is discussed in section 47. section 47 এর subsection 1 যদি আমরা সামারি করি তাহলে সেটা দাঁড়াবে যদি কোনো রেজিস্টার্ড পারসন তার কোনো কনসিডারেশন পেমেন্ট করার জন্য লায়াবল থাকে অথবা পেমেন্ট করে তাহলে সেই অ্যামাউন্টের জন্য সে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। আবার সাবসেকশন 2 তে গিয়ে বলছে সে তার যেই টোটাল কনসিডারেশন পেমেন্ট করে থাকে ওই টোটাল কনসিডারেশন পেমেন্টের মধ্যে সে যদি পার্শিয়ালি কোনো অ্যামাউন্টের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল না হয় তাহলে সে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। আবার সাবসেকশন 3 তে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যালকুলেশন করার একটা সূত্র উল্লেখ করা হয়েছে, সূত্রটা হচ্ছে I/T/A। আর সে কখন এন্টাইটেল হবে না সেটা বোঝার জন্য আমরা সেকশন 46 এর যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো বুঝতে হবে। আর সেকশন 46 এর একটা কন্ডিশন হচ্ছে যে অবশ্যই আউটপুট ভ্যাট 15% হতে হবে। আউটপুট ভ্যাট যদি 15% হয় সেইটা নিয়ে যদি আমরা সূত্রটাকে আলোচনা করি তাহলে এখানে আই দাঁড়াবে হচ্ছে আমি একটা নির্দিষ্ট পিরিয়ডে টোটাল যত টাকা ইনপুট ভ্যাট পেমেন্ট করে আসছি, আর টি হচ্ছে আমার এই টোটাল যত সরবরাহ ছিল ওই সরবরাহের মধ্যে 15%, দ্যাট মিন স্ট্যান্ডার্ড রেটে আমি কত টাকা সরবরাহ করেছি আর আমার ওই পিরিয়ডে টোটাল সরবরাহ কত টাকা ছিল সেটা হবে এ। এখন এই সূত্র ধরে আমি যদি একটা ইলাস্ট্রেশন দাঁড় করানোর চেষ্টা করি তাহলে আমি ধরে নিলাম একটা নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডে আমার টোটাল সাপ্লাই ছিল 15,000 টাকা, যার মধ্যে 15% সরবরাহ করেছি আমি 10,000 টাকা, আর ওই পিরিয়ডে আমার টোটাল ইনপুট ভ্যাট ছিল 1,000 টাকা। এখন এটাকে যদি আমরা এই অ্যামাউন্টের জন্য যদি এই 10,000-এর জন্য যদি আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যালকুলেশন করি তাহলে এই সূত্রের মধ্যে যদি বসাই তাহলে দাঁড়াবে 1,000 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 15,000, হোয়ার I ইজ ইকুয়াল টু 1,000, T ইজ ইকুয়াল টু 10,000, A ইজ ইকুয়াল টু 15,000 টাকা। তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 666 টাকা। এই 666 টাকা হবে হচ্ছে আমার ওই পিরিয়ডের জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট হুইচ ইজ পার্শিয়াল টু 1,000। আমরা এখন সেকশন 48 হুইচ ইজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায়িক কার্যক্রমের ক্রয় বিক্রয় যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমের ফলে যে প্রদেয় মূসক উদ্বুদ্ধ হয় সেই প্রদেয় মূসককে বিভিন্ন ঘটনা ঘটার ফলে যেগুলো ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত সেই ঘটনাগুলোর ফলে প্রদেয় মূসক বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। আমরা এখন এমন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে প্রদেয় মূসক বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। 1 নাম্বার, ভ্যাট ডিডাকশন এট সোর্স। যদি ভ্যাট ডিডাকশন করে
আমরা জানি যখন কোনো সাপ্লাই রিসিভার যখন তার কনসিডারেশন পেমেন্ট করে সাপ্লায়ারকে, পেমেন্ট করার সময় সে যদি উইথহোল্ডিং এন্টিটি হয় এবং উইথহোল্ড করার জন্য সে ইলিজিবল হয়, সেক্ষেত্রে সে এটাকে ইনপুটে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে দেখাবে এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের পরে সে এটা যথাযথ নিয়মে গভর্নমেন্ট ট্রেজারিতে টাকাটা জমা দিবে এবং টাকা জমা দেওয়ার পরে সে টাকা জমা দেওয়ার 3 দিনের মধ্যে সে সাপ্লায়ারকে একটা মূসক 6.6 প্রদান করবে এবং মূসক 6.6 প্রদান করার পরে সাপ্লায়ার যখন মূসক 6.6 রিসিভ করবে তখন সেই অ্যামাউন্টকে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে দেখাবে। দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে সাপ্লায়ার এবং সাপ্লাইজ রিসিভার দুইটা পরস্পর সম্পর্কযুক্ত না। যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান, যেই এন্টিটি ইম্পোর্ট করবে সেই ব্যক্তি সেই অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে। সেই অ্যাডভান্স ট্যাক্সের জন্য সে তার দাখিলপত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবে। যদি সাপ্লায়ার ইম্পোর্ট করে থাকে তাহলে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে, যদি সাপ্লাইজ রিসিভার ইম্পোর্ট করে থাকে সেক্ষেত্রেও সে তার দাখিলপত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। গুডস ফর পার্সোনাল ইউজ, এটার ক্ষেত্রেও দুইটা পক্ষ ইনভলভ না, যেহেতু সাপ্লায়ার সে নিজেও যদি পার্সোনাল ইউজের জন্য গুডস ইউজ করে সেক্ষেত্রেও সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। আবার সাপ্লাইজ রিসিভার যেই প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানও যদি তার কোনো প্রোডাক্ট পার্সোনাল ইউজের জন্য ইউজ করে সেক্ষেত্রে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। পেমেন্ট থ্রু নন ব্যাংকিং চ্যানেল, নন ব্যাংকিং চ্যানেলে যখন পেমেন্ট করবে, পেমেন্ট যেহেতু সাপ্লায়ারকে সাপ্লাইজ রিসিভার পেমেন্ট করে থাকে সেহেতু সাপ্লায়ারের বুকে এটার ইফেক্ট পড়বে না, বাট সাপ্লাইজ রিসিভারের বুকে এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দাখিলপত্রে পেশ করতে হবে। দেন ইন্টারেস্ট, ফাইন্স, ফিজ অ্যান্ড পেনাল্টিস, এটার ক্ষেত্রেও দুই পার্টি পরস্পর সম্পর্কযুক্ত না। যার উপরই সাপ্লায়ার বা সাপ্লাইজ রিসিভার যার উপরই এই ধরনের ইন্টারেস্ট, ফাইন্স, ফিজ বা পেনাল্টিজ আরোপ হবে সে তার দাখিলপত্রে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবে। ক্যান্সেলেশন অফ সাপ্লাইজ, যদি সাপ্লায়ারের সাপ্লায়ার যেহেতু যখন এই সরবরাহটা করেছে তখন সে যেহেতু আউটপুট ভ্যাট হিসাবে প্রদেয় মূসককে বৃদ্ধি করেছে, সেহেতু এখন তার যদি ওই সাপ্লাইজটা যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে সে প্রদেয় করটা যেহেতু আগে বৃদ্ধি হয়েছিল এখন কমিয়ে দিবে, আর সাপ্লাইজ রিসিভার সেটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবে। চেঞ্জেস ইন কনসিডারেশন, যদি কনসিডারেশন চেঞ্জ হয় সেক্ষেত্রে সাপ্লায়ারের ইন্ডে ওই কনসিডারেশনটা যখন ইনক্রিজ হবে তখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে, আর কনসিডারেশনটা যদি ডিক্রিজ হয় তখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। আর সাপ্লাইজ রিসিভারের ইন্ডেও ঠিক সেমই হবে, যখন ইনক্রিজ হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে, ডিক্রিজ হলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। কারণ যদি সাপ্লাইজের ইন্ডে আমার ওই ভ্যাটের অ্যামাউন্টটা উইথহোল্ড করার প্রয়োজন পড়ে, যেহেতু আমি উইথহোল্ড করার পরে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দিব, সেহেতু আমার যদি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে দেখাতে হবে। এবার আমরা উইথহোল্ডিং ভ্যাট নিয়ে আলোচনা করব। উইথহোল্ডিং ভ্যাটের সাথে সম্পর্কযুক্ত সেকশনগুলো হচ্ছে সাবসেকশন 21 অফ সেকশন 2, সেকশন 49 অ্যান্ড সেকশন 50, রুল 39 এবং এর সাথে সম্পর্কযুক্ত এসআরও 149। উইথহোল্ডিং এন্টিটি কারা কারা? উইথহোল্ডিং এন্টিটি হচ্ছে গভর্নমেন্ট এন্টিটি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাপ্রুভড বাই এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো or the Director General of Social Affairs, bank, insurance company or a similar type of financial institution, post-secondary educational institution, public limited company and establishment registered under large taxpayer unit of VAT. এবার সেকশন 49 এর সাবসেকশন 2 তে বলা আছে যে যদি কোনো উইথহোল্ডিং এন্টিটি কোনো আনরেজিস্টার্ড পারসন অথবা ওই সমস্ত পারসন যারা ট্যাক্স ইনভয়েস প্রোভাইড করতে ক্যাপাবল না তাদের থেকে কোনো ধরনের সাপ্লাই রিসিভ করবে না অথবা সেই সাপ্লাইজের জন্য তারা কোনো পেমেন্ট করবে না। দেন উইথহোল্ডিং এন্টিটি তার রিটার্নে সেটাকে ইনক্রিজিং যত টাকা উইথহোল্ড করবে সেটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে এবং সেই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের এগেনস্টে সে গভর্নমেন্ট ট্রেজারিতে তার কনসিডারেশন পেমেন্টের 15 দিনের মধ্যে পেমেন্ট করে দিবে এবং 15 দিনের মধ্যে পেমেন্ট করে পরবর্তী 3 দিনের মধ্যে তার সাপ্লায়ারকে মূসক 6.6 ইস্যু করবে।
আর সাপ্লায়ার মূসক 6.6 রিসিভ করার পরে উইথিন নেক্সট 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে সে তার এই যত টাকা উইথহোল্ড করে রাখছে সেটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে দেখাবে। এখন আমরা ভ্যাট কখন উইথহোল্ড করব এবং কোন কোন ক্ষেত্রে করব, কোন কোন ক্ষেত্রে করব না সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি গুডস নিয়ে আলোচনা করি, কোনো গুডস যদি স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই করা হয় এবং সাথে মূসক 6.3 যদি ইস্যু করা হয় সেক্ষেত্রে আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে না। আর যদি ইস্যু করা না হয় সেক্ষেত্রে ভ্যাট উইথহোল্ড করতে হবে। আর কোনো গুডস যদি রিডিউসড রেটে সাপ্লাই করা হয় সেক্ষেত্রে মূসক 6.3 ইস্যু করা হোক বা না হোক আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে। আর এসআরওর মাধ্যমে যদি কোনো গুডস সাপ্লাই এক্সাম্পটেড হয় সেক্ষেত্রে আমার যদি মূসক 6.3 ইস্যু করা হয় তাহলে উইথহোল্ড করতে হবে না। আর যদি ইস্যু করা না হয় তাহলে উইথহোল্ড করতে হবে। আর ফার্স্ট শিডিউলের মাধ্যমে যদি কোনো গুডস সাপ্লাই এক্সাম্পটেড হয় সেক্ষেত্রে মূসক 6.3 ইস্যু করা হোক বা না হোক উভয় ক্ষেত্রেই আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে না। এবার সার্ভিসের ক্ষেত্রে এসআরও 149 এর সেকশন 2-তে 43 সার্ভিসের কথা উল্লেখ করা আছে। এই 43 সার্ভিসের ক্ষেত্রে মূসক 6.3 ইস্যু করা হোক বা না হোক আবশ্যিকভাবে সেই 43 সার্ভিস সরবরাহ করা হলে আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে। আর 43 সার্ভিসের বাইরে অন্যান্য যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর উপর ভ্যাট উইথহোল্ড করতে হবে কি হবে না এটা নিয়ে এখন বিভিন্ন দ্বিমত দেখা যাচ্ছে। অনেকে যেটা বলতেছে যে যদি মূসক 6.3 ইস্যু করা হয় আদার দেন 43 সার্ভিসের ক্ষেত্রে সেক্ষেত্রে ভ্যাট উইথহোল্ড করতে হবে না। আর যদি ইস্যু করা না হয় সেক্ষেত্রে ভ্যাট উইথহোল্ড করতে হবে। কিন্তু এসআরও 149-এর সেকশন 5-এর দফা 2-এ যেটা বলা আছে যে 15% হারে মূসক আরোপিত রহিয়াছে এরূপ কোনো সেবা উক্ত হার উল্লেখপূর্বক ফরম 6.3 এর মাধ্যমে সরবরাহ করিলে সেক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হবে। সেকশন 5-এ শুধুমাত্র 15%-এর কথা বলা আছে যে 15% যদি মূসক 6.3 উল্লেখ করা হয় সেক্ষেত্রে আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে না। আর যদি ইস্যু করা না হয় সেক্ষেত্রে অবশ্যই মূসক 6.3 যদি ইস্যু করা না হয় সেক্ষেত্রে অবশ্যই ভ্যাট উইথহোল্ড করতে হবে। আর কোনো সার্ভিস যদি এসআরওর মাধ্যমে এক্সাম্পটেড হয় সেক্ষেত্রে আমার যদি মূসক 6.3 ইস্যু করা হয় সেক্ষেত্রে ভ্যাট উইথহোল্ড করতে হবে না। আর যদি ইস্যু করা না হয় তাহলে আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে। আর ফার্স্ট শিডিউলের মাধ্যমে যদি কোনো সার্ভিস এক্সাম্পটেড হয়ে থাকে সেই সার্ভিসের ক্ষেত্রে মূসক 6.3 ইস্যু করা হোক বা না হোক সেক্ষেত্রে আমার ভ্যাট উইথহোল্ড করতে হবে না। দেন আদার সার্ভিসের ক্ষেত্রে অয়েল, ইলেকট্রিসিটি, ওয়াটার, টেলিফোন আর মোবাইল সার্ভিসের ক্ষেত্রে আমার 6.3 ইস্যু করা বা উইথহোল্ড করা কোনোটাই অ্যাপ্লিকেবল না। আর বাংলাদেশের বাইরের থেকে যদি কোনো বাংলাদেশি সার্ভিস রিসিভ করে এবং সে যদি রেজিস্টার্ড হয় তাহলে সে পেমেন্ট করার পূর্বে যদি ডিপোজিট করে দেয় গভর্নমেন্ট ট্রেজারিতে ভ্যাট অ্যামাউন্টের টাকা সেক্ষেত্রে ব্যাংক তার থেকে পেমেন্ট করার সময় উইথহোল্ড করবে না। আর যদি ডিপোজিট না করে সেক্ষেত্রে ব্যাংক উইথহোল্ড করে রাখবে। আর আনরেজিস্টার্ড পার্সনের ক্ষেত্রে ব্যাংক পেমেন্ট করার সময় ভ্যাট কালেকশন করে নেবে। এক্ষেত্রে যেহেতু সাপ্লায়ার ফ্রম আউটসাইড বাংলাদেশ মূসক 6.3 ইজ নট রিকোয়ার্ড ইন দ্যাট কেস। রেন্ট অফ প্লেস অ্যান্ড এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে প্লেস এবং এস্টাবলিশমেন্টের রেন্টের ক্ষেত্রে প্লেস এবং এস্টাবলিশমেন্টের ওনারের থেকে 15% হারে যে রেন্ট নিবে সেই 15% হারে ভ্যাট কালেকশন করে নিবে। আর পেমেন্ট রিলেটিং টু লাইসেন্স, রেজিস্ট্রেশন অ্যান্ড পারমিটস এই সমস্ত যে সার্ভিসগুলো যখন কেউ রিসিভ করবে তখন ওই সার্ভিসগুলো যারা প্রোভাইড করে তারা রিসিপিয়েন্ট থেকে 15% হারে ভ্যাট কালেক্ট করে নেবে। আর আমি ভ্যাটের যে অন্যান্য রেটগুলো আছে সেই রেটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ফার্স্ট শিডিউলের মূল্য সংযোজন কর আইন 2012-এর থার্ড শিডিউলে যে 4টা টেবিল আছে এই টেবিলগুলোতে রেটগুলোর কথা উল্লেখ করা আছে। আর এসআরও 149-এ যে 43টা 43 সার্ভিস আছে সেই সার্ভিসগুলোতে
কোন কোন রেট অ্যাপ্লিকেবল হবে সেই রেটগুলো উল্লেখ করা আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো সার্ভিস এর কোনো রেট স্পেসিফিক করা থাকে সেক্ষেত্রে আমার প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ভ্যাট উইথহোল্ড করা যাবে না, ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। যদি রেট উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে সে যদি ম্যানুফ্যাকচার না করে সরাসরি সাপ্লাই করে, কোনো ম্যানুফ্যাকচার থেকে পারচেস করে কারোর কাছে সাপ্লাই করে, সেক্ষেত্রে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সেটা অ্যাপ্লিকেবল হবে। If you have any questions regarding this video, or if you have any confusions regarding this video, or if you have identified any mistakes by me in line with Value-Added Tax and Supplementary Duty Act 2012, Rules 2016 and other related SRO, please mention in the comment section. I will try my best to clarify your queries. Thanks for being with Accounting School.